নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। আমি বর্তমানে ডোমকলে আছি, মিম জামানের বাড়িতে আর কি। তো মিমের রেজাল্ট মাধ্যমিকে খুব ভালো হয়েছিল, নবম স্থান পশ্চিমবঙ্গে। উচ্চ মাধ্যমিকেও বেশ ভালো, জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলার মধ্যে দ্বিতীয় এবং রাজ্যের মধ্যে 13তম স্থান। তো মেনলি যেটা অনেকে আমাকে কমেন্ট করেছিল বা পার্সোনালি আমাকে মেসেজ করেছিল আর কি, যে মিমের কাছ থেকে সাবজেক্ট ওয়াইজ যদি টিপস কিছু জানা যায়, কেউ কীরকম প্রিপারেশন নিয়েছে, সেটাই আমরা এই ভিডিওর এটাই উদ্দেশ্য, যে যারা ভিডিও দেখছে, যারা যে সমস্ত অভিভাবক বা যাদের ছেলে মেয়ে আছে মাধ্যমিক দেবে, হয়তো 11-12 পড়ছে আর কি, তারা যদি ওর কাছে কিছু অভিজ্ঞতা নিয়ে তারা তাদের ছেলে মেয়েকে হয়তো কিছু গাইড করতে পারবে, নিজেরাই গাইড করতে পারবে আর কি। আর সেটাই আর কি, একদম স্পেসিফিক ইন্টারভিউ আর কি। তো মিমের কাছ থেকে আমরা জানবো সাবজেক্ট ওয়াইজ টিপস আর কি। প্রথমে একটু মিমের মাধ্যমিকের নম্বরটা একটু জানি, মাধ্যমিক কত পেয়েছিল আর কি? 685 পেয়েছিলাম। 685 আর কি। তো আমরা একদম মানে স্পেসিফিক তুমি যদি বলো যে তোমার মানে ওভারঅল যে স্টাডিটা ছিল আর কি, আর সেটা তো মেনলি আমি যেটা বিভিন্ন ইউনিভার্সিটি দেখলাম যে মেন হচ্ছে ওরা টেক্সট বইটা ফুটিয়ে পড়েছিল, তার সঙ্গে সঙ্গে রিভিশন আর প্র্যাকটিস। তোমার কি একই ফর্মুলা? একই ফর্মুলা, তিনটে যে প্রসেস আপনি বললেন একই, তিনটে যে টেক্সট বই ফুটিয়ে পড়তে হবে, রিভিশন করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, অবশ্যই এটা পারফেক্ট হতে হবে, মানে যেগুলো সিলেবাস কেন্দ্রিক সেগুলোই বেশি প্র্যাকটিস করলে আবার মানে ভালো রেজাল্ট করতে পারবে। টেক্সট বই তুমি ধরো মাধ্যমিকে ধরো 7টা সাবজেক্ট, তো টেক্সট বই তুমি বাংলা ইংলিশ বাদ দিয়ে, সরকারি বই বাদ দিয়ে অন্য সাবজেক্টে ধরো ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই সাবজেক্টগুলোই তুমি কতগুলো টেক্সট বই ফলো করতে আর কি? মানে মেইন একটা থাকতো, তার পাশে ম্যাক্সিমাম 3টে টেক্সট বই, 3টে। তো সেরকম তোমার কি দু একটা মনে আছে মাধ্যমিক টেক্সট বই যদি তুমি মনে থাকে? না, এরকম অনেকদিন হয়ে গেল আর কি। হ্যাঁ, 2 বছর তো হয়ে গেছে। তাও মানে মেইনলি যেগুলো মেন পাবলিকেশন সেগুলো তুমি ফলো করে দেখতে আর কি, যেগুলো মানে বাজার চলতে যেগুলো চলে আর কি সেগুলো। আর তার সঙ্গে সঙ্গে রেফারেন্স বই যেটা বলে, বিভিন্ন কোম্পানির রেফারেন্স বই, সেটা কি তুমি দেখতে? হ্যাঁ, রেফারেন্স দেখতাম, মানে নোটস তৈরি করার ক্ষেত্রে সেটা হেল্প করতো। মানে রায় মার্টিন, ছায়া আর প্রান্তিক, এইসব যেগুলো থাকে আর কি। এবার তুমি যেটা জানতে চাইছো, তুমি ধরো টেক্সট পড়লে আর রেফারেন্স বই দেখলে, এই দিয়ে তুমি নিজে নোট বানাতে, কোনো কোশ্চেনের নোট তুমি নিজে বানাতে, সাবজেক্ট ওয়াইজ কোনো নোট তুমি নিজে বানাতে, না তুমি একদম মাথায় রেখে তুমি লিখতে পারতে? মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে প্রথমে আমি টেক্সটে পড়তাম, টেক্সট একটা চ্যাপ্টার প্রথমে আমি পড়ে নিলাম কি বলতে চাইছে, তারপর আমি আন্ডারলাইন করলাম যে না এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য বেশ ভালো। তারপর আমি টিউশনে যেতাম, তো ম্যাডামই শর্ট কোয়েশ্চেন লিখিয়ে দিতেন যে এগুলো পড়তে হবে, এবং ম্যাডামই মানে কোয়েশ্চেন মানে উনি লিখে দিতেন, উনি উত্তরটাও লিখে দিতেন। সেইটা আমি বাড়িতে এসে মডিফাই করতাম, যে টেক্সট থেকে আরও একটু নিলাম 2 লাইন, সহায়িকা থেকে নিলাম, কিছু ছবি টবি আটকালাম, এইটাই বলছি। ওই নোটটাই ধরো তুমি 100 জন পড়ছে, হ্যাঁ, তাদের থেকে যেন আমারটা আলাদা হয়। যে যদি কেউ টপ রেজাল্ট করতে যায় তার নোটটা কিন্তু ইউনিক হতে হবে, কারণ তার একটা অ্যাভারেজ নম্বর হবে। আর সে তখনই স্যার 100 পাচ্ছে বা 98 তখনই পাচ্ছে, তখন তার নোটটা হয়তো এটা কি ঠিক একদম, তাই না? তোমার নোটটা অন্যদের থেকে আলাদা, যে ভয় হোক না কেন আর কি। এটা আর কি, যেমন কোনো একটা এক্সাম্পল আছে, ম্যাডাম যেটা দিয়েছে আমি সেটা না দিয়ে কোনো রেফারেন্স বই ঘেটে বা আরো কিছু বই ঘেটে আমি অন্য একটা দিলাম, একটু ইউনিক আর কি। এটা আর যেটা হলো যে তোমার ধরো ওই ছবির ক্ষেত্রে বলি, ভূগোল বা জীবন বিজ্ঞানের, আমি কিছু জায়গায় দেখলাম যে ওরা সময় ম্যানেজ করে ছবি একবার কালারিংও করেছে কোনো ক্ষেত্রে আর কি, প্রয়োজন মতো। সব ছবি না, যেগুলো মনে হয়েছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আর কি, ওরা ছবিও দিয়েছে, যেগুলো সময় পেয়েছে ম্যানেজ করছে, সেগুলো একটা কালারিংও করেছে আর কি। তুমি এরকম কোনো কিছু করেছিলে? আমি কালার করিনি, এমনি ছবি দিয়েছি করে বুঝিয়ে দিতাম যে এটা এই জায়গাটা, এমনি ডট ডট করে বা দাগ। ছবি আঁকার পর তুমি কি পুরো ওই ছবি যেটা জীবন বিজ্ঞানের ছবি করছো আর কি, একটা মেইন ছবি থাকে, পুরো বক্স করে নিচে কিসের ছবি, মানে চিত্র হচ্ছে এই যে, আর যেটা তুমি পাশে যে নামগুলো লেখে, সেটা কি একটা দিকে লিখতে দুদিকেই তুমি করতে? নামটা পাশে যে সাব হেডিং যেগুলো থাকে, এটা একটা সাইডে লিখে দুদিকে লিখে, জীবন মানে ক্ষেত্রে জীবন একদিকে লেখার চেষ্টা করতে, মানে ভাঁজ করে ওই লাইন গিয়ে ওই পর্যন্ত গিয়ে তারপর লিখতে হবে। বাকি যে অ্যানসারগুলো তুমি লিখতে, সেটা কি খাতা তুমি ডেকোরেট করতে? অনেকে যেমন ডেকোরেট করে চারিদিকে মার্জিন করে সুন্দর ডেকোরেট করতে, না নরমাল লিখতে আর কি? না, মার্জিন দিতে আর কি। অনেকে বক্স করে দেয় খাতাটা আর কি, তাতে খাতা না বক্স করিনি, উপরে সাইডে মার্জিনটা করতে আর কি। এবার আমি মিমের কাছে জানবো, মাধ্যমিক শুরু করি, উচ্চ মাধ্যমিক শেষ করবো, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কেমন করতো? বাংলা দিয়ে তুমি স্টার্ট করো, বাংলা তুমি কেমন প্রিপারেশন করতো? যা তোমার ধরো মাধ্যমিক পরীক্ষা আমি বলি, ওর অনেকদিন হয়ে গেছে আর কি। কত সালে মাধ্যমিক দিয়েছে বলো? 22-এ। তো 2 বছর অলরেডি ওর অনেকটা মিসও হবে কিছু ক্ষেত্রে, কারণ উচ্চ মাধ্যমিক তো টাটকা দিল আর কি। যতটা পাচ্ছে সম্ভব হচ্ছে বলছে, যতটা মনে হচ্ছে বলছে আর কি। এটা আমি তো আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে, আমি 9 থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। একটা জিনিস সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, যেটা আমাকে আমি এটা বলি আর কি ভিডিওতে, যে ও যে 9-10 পড়াটা পড়েছে, এটা কিন্তু অনেকে বলছে, আমরাও শিখলাম। আমাকে অনেকে বলেছে, আমার কলিগ বা বন্ধুবান্ধব যারা দেখেছে ভিডিও, বলছে এটাও কিন্তু একটা, এই যে 9টা কমপ্লিট করে 10 পড়াটা এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেকেই হয়তো ভাবে না। তো তোমার ভাবনাটা সত্যি, তখন তুমি ধরো
তোমারটা শুনে অনেকে তো ভাবছে, এখন ভাবছে অনেকে, আমি জানি শিওর ডোমকলের বা যারা তোমার ভিডিও দেখেছে বা ডোমকলের তোমার তারা অনেকে এটা অ্যাপ্লাই করছে, এখনও তো করছে, চলো 9টা ভালো করে পড়ে 10টা আমি শুরু করে দিলাম। এই ভাবনাটা তুমি কি প্রথম করলে? না, প্রথম বলতে তোমার আগে মানে এরকম করে ভাবে না, এরকম করে সেরকম করে মানে তুমি কি তোমার মধ্যে হলে ভাবনা, এরকম ভাবনা আসলো কেন যে 9টা শেষ করে 10 করবো? না, মানে ওটা ছোট থেকেই ছিল, মানে আমি ক্লাস 2-এ থাকতে 3 পড়তাম হালকা হালকা, 3 থাকতে থাকতে 4টা পড়তাম, ওটা বড় হয়ে গিয়ে পুরো সিলেবাসটা পড়া একটা চলে এসেছিল। তো বাংলাদেশ শুরু করতে বাংলা তুমি 9-এ যাচ্ছিল, পুরো পড়ে ফেললে তাই তো 9টা? হ্যাঁ, মানে টেক্সট বইটা তখন মানে নোটস করিনি, এমনি জাস্ট পড়লাম যে কি কি গল্প আছে, কবিতা আছে, সব জানলাম। তারপরে যখন ক্লাস 10-এ উঠলাম তখন তো টিউশনে যেতাম, তো স্যার তো যে টেক্সটগুলো আছে আমাদের ক্লাস 10-এ সেখান থেকে মানে প্রথমে পড়াতেন, দিয়ে কোয়েশ্চেন লিখিয়ে দিতেন। তো সেটা একই, মানে বাড়িতে এসে আমি ওই নোটসগুলোকে মডিফাই করতাম, আর স্যার যেগুলো লেখাতেন তার পাশে আমি এক্সট্রা কিছু কোয়েশ্চেন করতাম। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন প্লাস 3 মার্কের যেগুলো থাকে, 5 মার্কের যেগুলো থাকে, আমি এক্সট্রা কিছু দেখতাম। আচ্ছা, আর এই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিরকম প্রিপারেশন ছিল? বাংলা ব্যাকরণ, ব্যাকরণের জন্য দুটো ছিল। কোনো বই কালীপদ চৌধুরী এরকম? হ্যাঁ, আমার যেটা বাণী সংসার ছিল, কালীপদ চৌধুরী বই, বাণী সংসার বইটা, হ্যাঁ। আর হচ্ছে ছায়ার ছিল, অমল রায়, এরকম কিছু একটা হবে। ওই দুটো বই ছিল, দুটোকেই ভালো করে পড়েছিলাম। আর রচনার জন্য কোনো প্রিপারেশন ছিল? রচনা বলতে আমি নিজেই লেখার চেষ্টা করতাম, তবে বাংলার জন্য তো মানে অতটা মানে লেখা তো সম্ভব ছিল না, একটু মানে ভালো করে ভাষা দেওয়ার জন্য, তো সেই কারণে স্যার যেগুলো দিয়েছিল ওগুলোই মানে করতাম। ইংরেজিতে তোমার টেক্সট তো নিশ্চয়ই ভালো করে পড়া ছিল, টেক্সট কমও ছিল, তো আনসিন তুমি কি নিয়মিত প্যাকটিস করতে? আনসিন? হ্যাঁ, আনসিন নিয়মিত প্যাকটিস করছি, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে। প্রত্যেকদিন আনসিনটা ডেইলি প্র্যাকটিস করতে? মানে এমন হয়েছে, হ্যাঁ, টেস্টের সময় এক এক দিনে 6-7টাও করেছি টেস্ট পেপারে। হ্যাঁ, শুধু আনসিন, মানে গ্রামার তো পারবো সহজ, আর সিন তো দেওয়াই থাকে, ওটা তো মেনলি চাপ নেই আমার ওই আনসিনের 4টে ওয়ার্ডে। হ্যাঁ, অসুবিধা নেই, মানে ইজি লাগতো, এই তো সহজ, এরকম মানে রিপিট হতো, অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম তো টেস্ট পেপার, মানে ওই একই চলে আসতো পেজ। ধরে বিটিএ ডব্লিউবিটিএ এরকম তুমি কতগুলো টেস্ট করেছিলে? 4-5টা করে কনসেপ্ট করেছিলে? মানে আমাদের চলতি বছর প্লাস আগের বছর তুমি সলভ করেছিলে, প্লাস আমাদের রাজ্য সরকার যে টেস্ট পেপার দেয় সেটা তুমি করেছিলে নিশ্চয়ই আর কি। আচ্ছা, তো এই ওয়ার্ড মিনিং সব থেকে বড় সমস্যা, ওয়ার্ড মিনিং, 4টে ওয়ার্ড মিনিং অনেকে পারে না আর কি, তো তুমি ওয়ার্ড মিনিং এর প্রিপারেশন কেমন ছিল? ওয়ার্ড মিনিং এর জন্য ওয়ার্ড মিনিং বলতে আনসিনের যে প্যাসেজটা থাকে ওটা পড়লেই বোঝা যায় যে ওয়ার্ডটা কি বলতে চাইছে, আর খুব টাফ থাকে না, মডারেট থাকে, মানে আমার তো মডারেট মনে হয়েছে। তুমি প্র্যাকটিস করো, তোমার অনেকটা হেল্প করেছে। তুমি কি ওয়ার্ডটা লিখে রাখতে কোনো ডায়েরিতে? ইংলিশ ওয়ার্ড মিনিং ওয়ার্ড লিখে রাখতে? এটা কবে থেকে লিখতে? 9-10 থেকে? 5 থেকে এটা লিখতে? তোমার নিশ্চয়ই আগে দিন 4-5 ডায়েরি তোমার হয়ে গেছিল? হ্যাঁ, প্রথমে খাতায় লিখতাম, তারপরে সেটা ডায়েরিতে। এটা তোমার অনেকটা হেল্প করেছে, তাই না? আচ্ছা, এবার রাইটিং এর ক্ষেত্রে 3টে রাইটিং তোমার ছিল, কমন আসে না, তুমি কি রাইটিং কি নিজে লিখতে? হ্যাঁ, নিজে লিখতাম, মানে পয়েন্ট দেখে নিজে লিখতে। এই অভ্যাস তোমার মানে একদম ছোট থেকে না, তুমি 8-9 থেকে শুরু করলে? ছোটতে মানে ছোটতে আমি খুব একটা ভালো ছিলাম না ইংলিশে, তারপরে আমি ক্লাস 8 থেকে নিজেকে ইমপ্রুভ করেছি, মানে স্যার খুব এনকারেজ করতো যে তুমি লেখো, যেটা তোমার মনে হয় মনে লিখলে। আর মানে এখন মনে হয় যে সেই লেখাগুলো খুবই বাচ্চাদের, মানে স্যার তো অনেক বড়, মানে তিনি বলতেন যে খুব সুন্দর হয়েছে, এখন আমার মনে হয় তো বাচ্চাদের লেখা, তাও স্যার বলতেন যে খুব সুন্দর, মানে সেই সময় স্যার এনকারেজ করেছিলেন বলে আজ আমি এখানে ইংরেজিতে। আচ্ছা, তারপরে ম্যাথের কথা যদি বলো, ম্যাথেও তুমি 9-এর বইটা করে সলভ করে 10 করেছিলে আর কি, ম্যাথ প্র্যাকটিস কতটুকু করতে? রোজ কিরকম মনে থাকে না আমি 1 ঘন্টা ডেইলি ম্যাথ প্র্যাকটিস করতে? প্রত্যেক সাবজেক্টই ছিল, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে। তো ম্যাথের জন্য ধরো যে বইটা আমাদের পাঠ্য আছে, রাজ্য সরকারের বই, সেই বইয়ের বাইরে তুমি এক্সট্রা বই করেছিলে? না, এক্সট্রা বই করিনি আমি, পাঠ্য বই প্লাস হচ্ছে টেস্ট পেপার করেছিলে। আচ্ছা, তারপরে ভৌতবিজ্ঞানের জন্য তাই 2-3টে বই ছিল, ছায়া আর একটা বই, নামটা মনে নেই আমার, ওইটা বেশ খুব ভালো, হ্যাঁ, বুক ইন্ডিয়া সম্ভবত, ওইটা খুব বেশ ভালো। ওই বইটা অভিনব একটা বই আছে, ভরচাদান একটা বই ছিল আর কি, মানে নামগুলো আমার মনে নেই, অনেকদিন হয়ে গেল তো নামগুলো মনে নাই। তো ভৌতবিজ্ঞানে ধরো কোনো কঠিন কনসেপ্ট, ধরো আলো বা এরকম যে চ্যাপ্টারগুলো থাকতো, সেরকম চ্যাপ্টার তোমাকে ডাউটগুলো কে ক্লিয়ার করতো? টিউশন টিচার তো ছিলই, তাছাড়া আমি ফোনেও দেখেছিলাম। কারণ ভৌতবিজ্ঞানটা দেখে ছেলেপেলের মধ্যে একটু কোনো জায়গায় ডাউট থাকে আর কি, যে পুরো ক্লিয়ার হয় না, তো সেই জায়গা তোমার নিশ্চয়ই। হ্যাঁ, মানে ক্লাস 9-10 থেকে তো ভৌতবিজ্ঞানটা আলাদা হয়ে যায়, তো আমি 9-এ থাকতে থাকতে ওই ফোনে ওটাও দেখেছিলাম, মানে 9-এরটাও দেখেছিলাম প্লাস 10-এরটাও দেখেছিলাম। আর জীবন বিজ্ঞান তো মোটামুটি তুলনামূলক সোজা থাকে, ছবি টবি দিলে মোটামুটি হয়ে যায়। এবার ইতিহাসে আসি, ইতিহাসের জন্য তুমি ধরো তোমার
সায়েন্স তুমি পড়লেও 11-12-এ, তো ইতিহাস এবং ভূগোলটা অনেকে মুখস্থ করে। তো এই জায়গায় তুমি একটু যদি বলো মুখস্থ করতে না কনসেপ্ট ইতিহাস ভূগোলের কথা বলছি, তুমি আর্টস যদি পড়তে তাহলে তোমাকে হয়তো কিছুটা মুখস্থ করতে হতো। ইতিহাস ধরো বড় প্রশ্ন তুমি কি করে লিখতে আর কি, নিজে বুঝে লিখতে না মুখস্থ করে লিখতে? এবার দেখুন মানে কোনো কিছু মনে রাখতে গেলে তো বুঝতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে মুখস্থ করতেই হবে, মুখস্থ করতে হবে সুন্দরভাবে। কারণ অতগুলো খাতার মধ্যে নিজের খাতাকে একটু ব্যতিক্রম দেখানোর জন্য তো একটু মুখস্থ করতেই হবে। তো ইতিহাসের সালগুলো তো মুখস্থ করতে হবে, ওগুলো বোঝার কিছু নেই। এমনি বিভিন্ন ঘটনা যেগুলো আছে সেগুলো আমি মনে রাখতাম যে এখানে এটা হয়েছিল, এটার সাথে এটা লিঙ্ক করে পড়তাম, কোনো লিঙ্ক থাকবে না, কোনো সিম্বল থাকবে, এরকম এরকম মাথায় এরকম অনেকে করে আর কি, এরকম মনে রাখার জন্য সুবিধার জন্য ভুলে যাবো, এরকম সিম্বল তুমি মনে রাখতে আর কি, লিখতে। হ্যাঁ, প্র্যাকটিস করেছি প্রচুর। মানে স্যার তো টিউশনে লিখতে দিতেন প্রত্যেক দিন, প্লাস বাড়িতেও পরীক্ষা দিতাম নিজে নিজে একা একাই চেক করতাম। প্রচুর প্র্যাকটিস তুমি করে বোঝাচ্ছ, প্রচুর প্র্যাকটিস তুমি করে, প্র্যাকটিস কোনো খামতি ছিল না। লেখার পর স্যার দেখা না দিতে পারলে মা চেক করে দিত, যে মা নিজেই নাম্বার দিত, হ্যাঁ ভালো হয়েছে বাড়িতেই। ভূগোলের ক্ষেত্রে? ভূগোলে তো মানে টিউশনে মেইনলি হয়ে গেছিল পুরোটা। ম্যাপের জন্য আমি যেখানে টিউশন পড়তাম সেখানে ম্যাডাম প্রত্যেক দিন 10টা করে দিতেন করতে, ওরকম করতে করতে অনেকগুলো প্রত্যেক দিন। হ্যাঁ, টিউশনে অনেকটা প্র্যাকটিস হয়ে যেত, আর ওখান থেকে সব কমন পেয়ে যেতাম টেস্ট পেপারে। হ্যাঁ, 10টা করে ডেইলি করা মানে অনেক ম্যাপ তোমার প্র্যাকটিস হয়ে যেত। আর ওখান থেকে ম্যাডাম প্রত্যেক দিন 5টা-6টা করে করতে দিতেন, প্র্যাকটিস করে যেতে হতো ওইখান থেকে। তো ভূগোলে দুই রকম থাকে, প্রাকৃতিক, আঞ্চলিক ভূগোল। তোমার মানে প্রাকৃতিক ভূগোলে কোনো ওখানে সেই কনসেপ্ট ক্লিয়ার ব্যাপার থাকে, তোমার তাতে কোনো সমস্যা হতো না? না, ম্যাডাম ভালো করে বুঝিয়ে দিতেন। তো এই হলো মাধ্যমিকটা হলো, মোটামুটি মাধ্যমিকে যথেষ্ট 685 পেয়েছিল, যথেষ্ট ভালো নম্বর, 9th হয়েছিল পশ্চিমবঙ্গে আর কি। তো সব থেকে কম কৃষি মাধ্যমিক হিসেবে পেয়েছিল হিস্ট্রিতে 93 হয়েছিল। 93 সব থেকে কম। আর সব থেকে বেশি 100 ছিল ফিজিক্স, ম্যাথ আর জিওগ্রাফি, তিনটেতে 100 ছিল। তিনটেতে 100, বায়োলজিতে 99। মানে বেস্ট, এগুলো সবগুলো ভালো নাম্বার আর কি। এটা মাধ্যমিক গেল আর কি। তো আপনার যদি ওর একটাই আমি ও যেটা বলছে যে একটা হচ্ছে টেস্ট ভালো করে পড়া, রিভিশন এবং প্রচুর প্র্যাকটিসও করেছে মাধ্যমিকে। আপনি ওই নম্বরটা মানে কথা বলছে তো এই প্র্যাকটিস ওর থেকে বেশি প্র্যাকটিসও করেছে আর কি। সে লিমিটেড, মানে প্র্যাকটিসের কোনো হিসাব নেই যে কত প্র্যাকটিসও করেছে আর কি। তো এটাই হচ্ছে আমার মনে হয় মেন কথা আর কি, যে পড়া, টেক্সট ফুটিয়ে পড়া, রিভিশন এবং যত বড় প্র্যাকটিস করো তবে পারফেকশনটা আসছে। যে ফুল মার্কস পাচ্ছে, ও 3টে সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে, একটা 99 পেয়েছে আর কি, সেটা সম্ভব। আর একটা ব্যাপার মানে টাইম নিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যে নোটসগুলো আমার ছিল যেগুলো 2 মার্কের, সেগুলো আমি 3 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করতাম, ছবি টবি দিয়ে। ওটাতে বাড়িতে প্র্যাকটিস করতে, টাইম মানে ফোনে বা ঘড়িতে টাইম দিয়ে। তারপর ভাবতাম না এটা এইটুকু লিখতে হবে না, কমপ্লিট করতে পারবো না, তো মানে বেশি দিতে গেলে আবার কমপ্লিট করতে পারবো না, ওই জন্য মানে লিমিটের মধ্যে টাইমে শেষ হয়। তাহলে পরীক্ষা তোমার টাইমটা ম্যানেজ করতে পারবে না, একটা কোশ্চেন মিস হয়ে গেল, ইতিহাসের ক্ষেত্রে হতে পারে, তখন তো আরও লস হয়ে গেল এইটা। এবার আমরা উচ্চ মাধ্যমিকে একদম সদ্য, এটা নিশ্চয় ওর একদম পুরো টাটকা মনে আছে আর কি। এই যে ও তো সায়েন্স নিয়ে বলে, সায়েন্সটা মিলে জানবো। এইচএসের বাংলাটা যদি বলো, বাংলাটা কি প্রশ্নটা ছিল? বাংলা তো একই 11 থেকেই পড়তাম, তারপর ক্লাস 12-এ প্র্যাকটিস। বাংলার ক্ষেত্রে মেনলি আমাদের 12-এর সিলেবাসটা অনেকটা বড়, কারণ দুটো আছে। হ্যাঁ, ওটা তো খুব কঠিন লেগেছে আমার কাছে, ওইটা আয়ত্তে আনতেই মানে অনেকটা সময় লেগে গেছিলো আমার, মানে প্রচুর আছে ওখানে এমসিকিউ, বড় প্রশ্ন। তো আগে তো পড়ে নিয়েছিলাম, দিয়ে তারপর ক্লাস 12-এ উঠে মডিফিকেশন, যে এটা এভাবে লিখবো। এটা 11-এর তুমি 12-এর টেক্সটগুলো অনেকটা গল্পগুলো পড়ে নিয়েছো, তারপর তুমি নোটটা তো পরে নোটস পড়ে। ইংলিশে কিন্তু একই ব্যাপার, তুমি টেক্সটগুলো 11-এর সঙ্গে টেক্সট পড়লে? হ্যাঁ, একই। 11-এর টেক্সট তো ইংলিশের টেক্সটগুলো কিন্তু বেশি বড়টা সিলেবাস ছিল, 5 নাটকগুলো ছিল, তার সত্ত্বেও তুমি 12টা কভার করতে পড়েছিলে। তো তুমি অনেকটা সময় দিতে বোঝা যাচ্ছে না, এই যে 11টা কভার করে 12টাকে নিয়ে আসা। 11-এর সিলেবাস এমনি ধরে বড়, তার সঙ্গে 12টা কভার করা মানে যতটা সময় না দিলে এটা হয় না, একটু টাফ আর কি। তো ইংলিশে মোটামুটি একই রকম, যারা একটু জানে ইংলিশের সিলেবাস, মানে ইংলিশটা একটু সিলেবাস যদি ফুটিয়ে টেক্সট পড়ে তাহলে অনেকটা অ্যান্সার করতে, রাইটিং যেহেতু কম থাকে। মাধ্যমিকের সঙ্গে ইংলিশে একটা বেসিক ডিফারেন্স আছে আর কি, না দেখে লিখতে হয় আর কি। তো টেক্সট আগেই পড়ে ফেলেছিল, তখন অনেকটা হেল্প করেছে। টেক্সট পড়লে সব লিখতে পারে, হ্যাঁ, নিজে লিখতে পারে, গ্রামারও টেক্সচুয়াল আসছে আর কি। তো 11-12-এর ইংলিশটা কিন্তু খুব একটা অতটা তোমাকে লেবার দিতে অনেকটা সহজ আর কি, মানে সহজ আর কি। এবার আমরা অঙ্কে আসি, তো অঙ্কটা তুমি যদি বলো উচ্চ মাধ্যমিকের মানে ম্যাথটা আর কি। আমি তো পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষার পর দিন থেকেই শুরু করে দিয়েছিলাম পড়া। তো স্যাররা তো তখন শুরু করেনি, 1 মাস মতো পরে। তো সেই জন্য আমি 11 মানে একই রকম, মানে 11 থেকেই 12টা পড়েছিলাম সব সাবজেক্টে।
কারণ একটু চাপ নিতে হবে, 11-12 অনেকটা বড় সিলেবাস, তো এবার এই যে আমি নাম্বারটা পেয়েছি 483, তো এটা কিন্তু এমনি এমনি আসেনি, সেটা অবশ্যই এমনি মানে সায়েন্স থেকে পাওয়া মানে অনেকটা, মানে আমার যে টার্গেট ছিল 490+, সেটা হয়তো আমি পাইনি, আমার খারাপ লাগছে। 490+, এরকমই পরীক্ষা দিয়েছিলাম, যাই হোক এখন তো কিছু করার নেই। তো আমার হয়তো মনে হচ্ছে নাম্বারটা কম, কিন্তু এটা অনেকটাই বড় মানে নাম্বার, মনে হয় ডোমকলে কিরকম পাইনি সায়েন্স থেকে। অনেক ভালো নম্বর, আমরা তো আমি ঘুরলাম অনেক, 483 সায়েন্সে মানে বেশ ভালো নম্বর আর কি। তো ওই জন্য আমি 11 থেকে খাটা শুরু করে দিয়েছিলাম, 11-12 দুটো একসঙ্গে, মানে 11টা বেশি পড়তাম, 12টা হালকা হালকা পড়তাম, এটা আমার বাবা বলেছিল। তুমি এই যে ব্যাচে পড়তে গিয়ে তোমার, আমি বলি তুমি ধরো কোনো একটা ব্যাচে পড়ছো, 20 জনের ব্যাচে পড়ছো, তো সেই ব্যাচের স্যার তো 12 শুরু করেনি, তুমি তাহলে কি করে করতে? আমি বাড়িতে অনলাইনে পড়তাম। অনলাইনে তাহলে স্যার তো 11 পড়াচ্ছে, পড়াবে, তাই তো ঠিক। একটা ব্যাচে যখন পড়ছো তো স্যার তো 11 পড়াবে, অন্য স্টুডেন্ট আছে আর কি, তুমি তো তোমাকে তাহলে আলাদা করে তোমাকে স্যারকে দেখাতে হবে আলাদা করে, নাহলে তুমি সে তো 12 যায়নি আর কি। মানে মোবাইলে দেখতাম অনলাইনে, তাছাড়া কিছু টিউশনও নিয়েছিলাম 12 এর জন্য আলাদা করে, স্যার আমাকে 12 পড়ানো এরকম বলে আর কি। মানে স্যারদের 11 এর ব্যাচও ছিল, 12 এর ব্যাচও ছিল, আমি 12 এর ব্যাচের সঙ্গে চলে যেতাম। হ্যাঁ বুঝতেছি। এবার তোমার হচ্ছে ফিজিক্স, মানে যেটা খুব কঠিন, এবার তো অনেকে ফিজিক্সে মানে নম্বর ভালো পায়নি আর কি। তো তোমার ফিজিক্সটা কেমন লাগতো যখন ভাগ হয়ে গেল কেমিস্ট্রি ফিজিক্স আর কি, ভৌত বিজ্ঞানটা, তো ফিজিক্সটা তোমার কেমন লাগতো? ফিজিক্স আমার বরাবর ভালো লাগে পড়তে, ফেভারিট সাবজেক্ট। কারণ কি প্রবলেম সলভ করতে হবে না কি, কেন? এমনি ভালো লাগে, মানে লজিক্যাল। তো ফিজিক্সে তুমি কি ওই কনসেপ্ট ক্লিয়ার করো? হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার। সেটা তো তুমি কেমন করে, তুমি কি নিজে বুঝে ভাবতে, না অটোমেটিক বই পড়ে তোমার অটোমেটিক চলে আসতো? বুঝে যেতাম, মানে বই পড়েই বুঝে যেতাম যে এটা জটিল ব্যাপারও তুমি বুঝতে পারতে, বই পড়ে বুঝতে পারতে। এটা তো একটা ইউনিক ব্যাপার ছিল আর কি, কারণ অনেকে তো সেই লাইন পড়ে অনেক সময় বুঝতে পারে না যে লাইনটা, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে আমি দেখেছি, স্কুলে দেখেছি যে ভৌত বিজ্ঞান বা ফিজিক্সের ক্ষেত্রে লাইনটা পড়ে তার মানে হয়তো ইতিহাস ভূগোলে বুঝতে পারছে, কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে হয়তো বা ওই লাইনটার মানে সে অনেক সময় অনুধাবন করতে পারছে না, এটা অনেক সময় প্রবলেম হয়। তুমি যখন পারতো, তোমার একটা মানে কি বলবো বিশেষ ক্ষমতা আর কি। তো কেমিস্ট্রি কি তোমার সঙ্গে, কেমিস্ট্রি একই রকম একই ব্যাপার? হ্যাঁ কেমিস্ট্রি খুব ভালো সাবজেক্ট একটা, আমি বলবো মানে খুবই ইজি, এবং নাম্বার পাওয়াটাও খুব সহজ। হ্যাঁ অনেকটা ইজি, মানে ফিজিক্স একটু বেশি লেবার দিতে হবে, কেমিস্ট্রিতে একটু কম দিতে হবে। বায়োলজিতে তুলনামূলক অনেকটাই, মানে সিলেবাসটা অনেকটা বড়, একটু বেশি পড়তে হবে। বায়োলজিকে তুমি যখন তুমি ভাবছো নিজের প্রিপারেশন নেবে আর কি, তো তুমি কি বায়োলজিতে এনসিইআরটির বইটা পড়েছিলে নাকি? না 11 সেরকম দেখা হয়নি, এখন পড়ছি। আর একটা কথা বলি, যেটা ভার্সনের সমস্যা হয়, তুমি ধরো বাংলা ভার্সন পুরোটা, তুমি যে বইগুলো পড়তে সেগুলো সব বাংলা ভার্সনের বই পড়তে। আচ্ছা একটা জিনিস প্রশ্ন আমার মনে হচ্ছে যে তুমি ধরো 10-এর বই পড়ছো বা 11 পড়ছো, সেই পড়া পড়তে কোনো টপিক বুঝতে গিয়ে তুমি কি কোনো হায়ার ক্লাসে কোনো বই পড়েছিলে? ধরো মাধ্যমিকের বই পড়ছো, সেই টপিকটা ধরো তুমি কোনো 11-12 বই রেফারেন্স হিসেবে নিয়েছিলে, কোনো টেক্সট এরকম? আমি কথাটা বুঝতে পারলে কি বললাম? ধরো তুমি 9-এর বই পড়ছো, তুমি ধরো ওই পার্টিকুলার টপিকটা, ধরো আলো, জল বা নদী, সেটা তুমি 11-এর বই থেকে বা অনার্সের বই থেকে পড়ছো, এরকম তোমার ক্ষেত্রে কোনো ঘটনা ঘটেছিল? না সেরকমটা আমার, ওই বইটা তোমার সাফিসিয়েন্ট ছিল, ওই টিচারের যে বই দেখে সেখানে তুমি তথ্যগুলো পেয়ে যেতে আর কি। মানে ফার্দার কোনো ফিজিক্সের ক্ষেত্রেও তাই, অনেকে বলে না যে অনার্সের বই আমি একটু পড়ি আর কি, দেখি কোনটা, এরকম কোনো ব্যাপার না, ওটাই সাফিসিয়েন্ট ছিল। এটা অনেকে ভুল করে যে অনেক সময় খোঁজে আর কি, কিন্তু ওর যেটা ওর মানে ও প্রুভ হয়েছে, নম্বরটা যথেষ্ট পেয়েছে আর কি। তো ও কি 11-এর যে পাঠ্য বইগুলো ছিল 11-12-এর 4-5টা পাঠ্য বই হতে পারে, কিন্তু ওটাই যথেষ্ট ছিল, তাই তো? মানে পড়ার সময় তো নেই, 2 বছরও কম আমার কাছে পড়াটা, মানে এত সিলেবাস। হ্যাঁ সায়েন্সের সিলেবাস তো অনেক, 1200-1300 পৃষ্ঠার একটা বই, সেখানে শুধু পড়া তো না, সেটাকে মনে রাখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অনেকটা সময় লাগে, সেটাকে প্র্যাকটিস করা আর কি। তো তুমি 12-এর ক্ষেত্রে তুমি যতটা প্র্যাকটিস তুমি মাধ্যমিকে করতে হয়েছিলে, সিলেবাসটা কম ছিল, তুমি এইখানে কি অতটা প্র্যাকটিস করতে হয়েছিল 12-এর ক্ষেত্রে? হ্যাঁ করেছি, প্র্যাকটিস করেছিল। তুমি কি একদম ওই চ্যাপ্টার ওয়াইজ না টোটাল মক টেস্ট ধরে পুরোপুরি করে আবার সময় ধরে? এই বছরের দুটো ছিল, যে এবিটি আর ডাব্লিউবিটি, প্লাস গত বছরে করেছিল। তিনটে সায়েন্সের তুমি পুরো সলভ করেছো। এই করিম করে যে মেটা নিল ও তাই, ও কিন্তু ওর দুর্ভাগ্য নম্বরটা পায়নি, কিন্তু ও তো এরকম মানে এই প্রিভিয়াস এর কোশ্চেন তার সঙ্গে রানিং এর টেস্ট, ও কিন্তু প্রচুর প্র্যাকটিস করেছিল আর কি। তো প্র্যাকটিস করলে যে সবসময় নম্বর হবে, অনেক সময় স্যারের উপর ডিপেন্ড করে, যে লাকের উপর ডিপেন্ড করে কার কাছে খাতা যাচ্ছে। পরিশ্রমটা ঠিক রাখতে হবে, তারপর যেটা হবে, কারণ আমি মনে করি পরিশ্রম করলে সেটা কখনোই বিফলে যাবে না, হয়তো সামনে আমার জন্য কিছু ভালো কিছু অপেক্ষা করছে, মেনে নিতে হবে। আর কনসেপ্টটা আসলে তোমার তো কাজেও লাগবে, তাই না? তুমি যে নিটের নিবে, তোমার যে বায়োলজি যেটা ছিল আর কি, 9-এ ছিল বা 11-এ, সেটা তোমার জিনিসটা তোমার মনের মধ্যে থেকে গেছে, বা তোমার ওটা আরো ভালো করে ডিটেলস তুমি পড়বে আর কি। এটাই তো আমার এই ভিডিওটা একটু ডিমান্ডিং ভিডিও ছিল মিমের কাছ থেকে, অনেকে বলছো যে পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ টিপস আর কি। তো মিম তুমি আমি যেটা বারবার বলছি, তুমি ওইটা তোমার মুখ থেকে শুনি, যে তোমার এই যে 3টে যে মন্ত্র আর কি, যে পড়া, রিভাইজ দাও এবং হচ্ছে প্র্যাকটিস, তুমি বলো। আচ্ছা তাহলে মানে আমি বলার থেকে
মানে যে স্টুডেন্ট অ্যাচিভ করেছে তার মুখ থেকে অনেক বেশি দর্শকরা রিলেট করবে। মানে আমি তো স্যার হিসেবে বলছি, আমি তো খাটিনি, প্র্যাকটিসও করিনি, আমি তো পড়াই শুধু একটা টেক্সট, কিন্তু প্র্যাকটিস করে, রিভাইজ দেয়, পড়ে স্টুডেন্ট, এবং সেই নাম্বারটা অ্যাচিভ করে। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, সেটাকে বারবার রিভিশন করো এবং যত পারবে প্র্যাকটিস করো, এবং তোমার টিচাররা তোমাকে যেভাবে গাইড করছে তাদের কথাগুলো শোনো, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট হবে। এটাই তো, মিমকে অনেক ধন্যবাদ। আমি এর আগেও শুভকামনা জানিয়েছিলাম, ও 1 বছর রিটেন প্রিপারেশন নেবে আর কি আলাদা মিশনে, তো অবশ্যই ভালো করবে, একদম আমরা খুবই আশাবাদী। ভালো করবে না, আমি চাই যে মিম মানে ভালো করার মধ্যে ভালো আছে আর কি, র্যাঙ্ক করার ব্যাপার থাকে, মানে একটা মানে 760 মধ্যে পরীক্ষা হয় তো, 720 মধ্যে 650 পায়, কেউ 700 পায়, কেউ আর কি। তো আমরা চাইবো মিম একদম টপ রেজাল্ট করুক আর কি, এবং আলামের মিশনের ও যেখানে যাচ্ছে আর কি, সে তার মুখ উজ্জ্বল করুক আর কি। 700+ পাক না, কোনো সমস্যা কিছু নেই, সেই চেষ্টা করুক আর কি। এবং আমরা সে মানে এই যাই মানে প্রে করছি বা যাই করছি ও পাক আর কি। আর বেশ কয়েকদিন আশা তোর সঙ্গে একটা মানে একটা হয় না, একটা মানে ভালো একটা ওর আমি মানে ছিল, যেহেতু ছোটোবেলায় আমরা থাকতাম পাশাপাশি প্রতি হয়েছিলাম আর কি, বাবা মার সঙ্গে যথেষ্ট পরিচয় আছে, এবং আমরা আন্তরিক আর কি, এবং সত্যিও শুভ কামনা চাচ্ছি, ভালো চাচ্ছি মিমের জন্য ভালো, এবং আমরা চাচ্ছি যে মিম 700+ পাক নিটে, একদম 2025 সালে যে নিটটা হবে তাতেও 700+ পাক, আবার একটা রেকর্ড করুক আর কি, রেকর্ড করুক, আমরা আবার আসবো, ক্যামেরা ট্যামেরা মাইক নিয়ে আমরা আসবো আর কি। এটা এই আমি ওকে শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সব করলাম আর কি, ও ভালো করে করুক, এটাই নমস্কার।